তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড হ্যাঁ বল। বুঝতে পারিনি, আগের দিন বলেছিলাম যে। হ্যাঁ অবশ্যই দেখ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি। অবশ্যই দেখ, এইখানে হচ্ছে যে ম্যাক্সিমাম জি, এখানে ফর্মুলাটা কি ছিল বল, জি জি ড্যাশ ইজ ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, যখন ভেতর দিকে যাবে। এটা কি এক্স গভীরতায়, তাহলে এইরকম পয়েন্ট। আর এই দিক থেকে যদি যায় তাহলে কি, এই পয়েন্টটা, তাহলে এটা যদি এক্স হয় তাহলে এটা আর মাইনাস এক্স ওটা। তুই যদি সেন্টার থেকে ধরুস তাহলে তুই কিভাবে করবি, সেন্টার থেকে যদি এদিকে ধরুস, এখানে জি ড্যাশটা কত হবে, সেন্টার থেকে যদি ডিস্টেন্সটা এক্স ধরুস, সেন্টার থেকে যদি ডিস্টেন্সটা এক্স ধরুস, তখন এদিকে ডিস্টেন্সটা কত হবে, আর মাইনাস এক্স। তখন গভীরতাটা কত হয়েছে, আর মাইনাস এক্স না। তাহলে এক্স এর জায়গায় তুই আর মাইনাস এক্স বসিয়ে ওয়ান মাইনাস আর মাইনাস এক্স বাই আর হবে তখন ফর্মুলাটা। তাহলে জি ইন্টু ওয়ান মাইনাস আর বাই আর ওয়ান মানে প্লাস এক্স বাই আর, তাহলে জি এক্স বাই আর, তাহলে হলো জি ড্যাশ প্রপোর্শনাল টু এক্স। তার মানে দেখ তুই সেন্টার থেকে যদি দিকে আছে কত কি হয়েছে, বাড়ছে। দেখ এক্স বাড়লে কি হচ্ছে, জি ড্যাশ বাড়ছে। আমি এক্স সেন্টার থেকে ডিস্টেন্স হয়েছে, বুঝতে পারলি। মানে ব্যাপারটা হচ্ছে যে এইখানে ম্যাক্সিমাম দেখ, এইখানে হচ্ছে যে ম্যাক্সিমাম, এটা তো আমরা আগের দিনে বলেছিলাম যে এইখানে ম্যাক্সিমাম এদিকেও কমছে এদিকেও কমছে। তাহলে স্বাভাবিকভাবে যখন এইখান থেকে এদিকে যাবো বাড়বে, আবার যখন উপর থেকে নিচের দিকে আসবো তখনও বাড়বে। আমি রিভার্স ডিরেকশনে গেলেই তো বাড়বে, এদিকে গেলেও কমছে এদিকে গেলেও কমছে, ডিরেকশন যদি রিভার্স করি তাহলে অটোমেটিক্যালি বাড়বে। তাহলে নেক্সট হবে সেটিং কর গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডেফিনেশনটা ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনের মতোই। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন তোর মনে হয় মনে আছে, ইলেকট্রিক ফিল্ড ইজ মানে কত ছিল বলতে, এফ বাই কিউ মানে কি, পার ইউনিট চার্জের উপরে যে ফোর্স, এফ সমান কিউ। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন, ইলেকট্রিক চার্জের উপর ফোর্স। ইন দ্য সেম ওয়ে আমি এখন গ্র্যাভিটেশনের বলবো, গ্র্যাভিটেশনের চার্জের উপরে ফোর্স নির্ণয় করি না, আমরা মাসের উপরে ফোর্স নির্ণয় করি। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডেফিনেশন হচ্ছে যে ফোর্স পার ইউনিট মাস ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই এম পার ইউনিট মাস। মানে ধর এখানে একটা যে কোনো মাস আছে ক্যাপিটাল এম, তাহলে এটার চারদিকে একটা কি তৈরি করেছে, ফিল্ড তৈরি করেছে। এবারে সেই ফিল্ডের মধ্যে যদি অন্য কোনো একটা মাসকে নিয়ে আসে স্মল, এটাকে টেস্ট বলা হয়, টেস্ট মাস। আর এটাকে বলতে পারে সোর্স মাস, যে গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করেছে। তাহলে সোর্স মাস টেস্ট মাসের উপর একটা ফোর্স দিবে, মনে কর সেই ফোর্সটা ক্যাপিটাল এফ, তাহলে এম এর উপরে ফোর্স কত দিচ্ছে ক্যাপিটাল এফ, তাহলে প্রতি একক এম এর উপরে কত, এফ বাই এম। এটাই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। তো বুঝতেই পারছিস এখান থেকে একটা বিষয় দেখে যে ফিল্ড ইন্টেন্সিটি যে ডাইমেনশনটা সেটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের ডাইমেনশনটার সঙ্গে সমান, এফ বাই এম আছে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তো এফ বাই এম, যে কোনো অ্যাক্সিলারেশন এফ বাই এম। তাহলে এফটা যেহেতু এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আর এমটা যেহেতু মাস, তাহলে এটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের সঙ্গে সমান হবে ডাইমেনশন। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে পৃথিবী পৃষ্ঠের জন্য আমরা যদি ভাবি সেম সেম বিষয়, যে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে ফিল্ড আর পৃথিবী পৃষ্ঠের ভেতরে ফিল্ড, তাহলে তার ভেরিয়েশনটা কিরকম হবে, জি এর মতোই হবে, অভিকর্ষ ত্বরণের মতোই। তাহলে আমাকে যদি কেউ ই ভার্সেস আর গ্রাফ আঁকতে বলে ফর আর্থ সারফেস, সেম গ্রাফ হবে যে গ্রাফটা আমি আগের দিন এঁকেছিলাম। এখানে যদি বলি স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর,
তাহলে কি হবে, ভেতরে জি যেমন ভাবে পরিবর্তিত ছিল ইও সেরকম ভাবে পরিবর্তিত হবে, আর বাইরে এরকম ভাবে পরিবর্তিত হবে। এখানে প্রপোর্শনাল টু আর, এইখানে প্রপোর্শনাল টু 1/r। ঠিক আছে, আর এটা হচ্ছে আর ইকুয়াল টু আর পৃষ্ঠ, তাহলে সেম প্যাটার্নে চেঞ্জ। এখন দেখ এটা হচ্ছে, দেখ এই যে সেম বিষয়টা, যে যে ছবিটা আমি এঁকেছি, এটা কিসের জন্য আমরা বলছি বলতে, এটা পৃথিবী পৃষ্ঠের জন্য বলছি, বা পৃথিবী, একটা পৃথিবীর আশেপাশে, পৃথিবীর বাইরে বা পৃথিবীর ভেতরে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড বলছি। আমরা এই ধারণাটা কোথা থেকে পেলাম বলতে, যেহেতু আমরা গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের রেজাল্টটা জানি, তার মানে এখান থেকে আমি জেনারেলাইজড একটা কথা বলতে পারি, ভেবে দেখ, যে যদি মনে করে একটা স্ফিয়ার থাকে, যে কোনো স্ফিয়ার, যে কোনো স্ফিয়ার যদি হয় সলিড স্ফিয়ার, সলিড স্ফিয়ার যার মনে করো মাস ক্যাপিটাল, যার মাস ক্যাপিটাল, তাহলে এইখান থেকে যদি আমি যে কোনো আর ডিস্টেন্সে, এটা একটা পি পয়েন্ট মনে করো, তাহলে ভেতরে কত হবে, এটা মনে করো স্মল আর সমান ক্যাপিটাল আর, তাহলে যখন স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, তখন এইরকম ফর্মুলাটা মানবে, ই প্রপোর্শনাল টু 1/r হবে অবশ্যই। সিমিলারলি যখন স্মল আর লেস দেন আর, তখন ই প্রপোর্শনাল টু আর হবে। তাহলে দেখ, যেটা আমরা আর্ট সারফেসের ক্ষেত্রে রেজাল্টটা লিখছি, সেটা আমি যে কোনো সলিড স্ফিয়ারের ক্ষেত্রে সেম রেজাল্টটা বলতে পারি, হবেই, কারণ আর্ট তো একটা সলিড স্ফিয়ার হিসেবে ধরা হয়েছে আর্টকে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখ, সলিড স্ফিয়ারের জন্য যদি কোয়েশ্চেন পড়ে, বাই চান্স হয়তো এমসিকিউ কোয়েশ্চেন দিল, সলিড স্ফিয়ার দিয়ে দিল, যার মাস এম ক্যাপিটাল আর, তার আশেপাশে ফিল্ড পোটেনশিয়ালের যা রেজাল্ট হবে, সেম রেজাল্ট এটা আর্থ সারফেসের জন্য হয়েছে, সেম হবে। আর্থ সারফেসের জন্য আমরা ফিল্ড পোটেনশিয়াল বের করে নিই, বাট আমরা যেহেতু এক্সিলারেশনটা জানি, তাহলে আমরা এখানে ডাইমেনশনটা থেকে বুঝতে পারছি যে এফ বাই এম এর যা ভ্যালু হবে, ই এর যদি তাই ভ্যালু হয়, আমরা আর জিও যদি এফ বাই এম হয়, তাহলে জি এর রেজাল্ট গুলো নিশ্চয়ই ই এর রেজাল্টের সঙ্গে মিলিয়ে যাবে, স্বাভাবিক বিষয়। এবার দেখ, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালটা ডিপেন্ড করছে, তাহলে বুঝতে পারছি এটা সলিড স্ফিয়ারের জন্য বলছি। তাহলে কখনো যদি এখানে একটা রিং থাকে, একটা মাসটা মনে করো রিং এর চারদিকে ডিস্ট্রিবিউট আছে এরকম ভাবে, তার জন্য ফিল্ড থাকবে, যে কোনো মাস থাকলে তার আশেপাশে ফিল্ড থাকবে। তাহলে কি মাসের ডিস্ট্রিবিউশনটা বিভিন্ন রকম হতে পারে, কখনো সলিড স্ফিয়ার, কখনো রিং, কখনো ডিস্ক, এবং সবচাইতে যেটা সিম্পলেস্ট কেস কি হবে, এটা পয়েন্ট মাস। যদি পয়েন্ট মাস হয়, সেটা হচ্ছে সবচাইতে সিম্পলেস্ট কেস। তাহলে আমরা এক এক করে গ্র্যাভিটেশনাল ফিল্ডের রেজাল্ট গুলো লিখবো বিভিন্ন মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যে রেজাল্ট গুলো কম্পিটিটিভ এক্সামের জন্য মনে রাখাটা খুব জরুরি। আমরা এগুলো প্রমাণ করবো না, প্রমাণ এগুলো বিএসসি তে আছে, কিন্তু আমরা এখানে শুধুমাত্র রেজাল্ট গুলো মনে রাখবো। এই যে এই যে ইয়ের যে প্রমাণগুলো, এগুলো তো আছে, ঠিক আছে, গ্রাজুয়েশন আছে। তো আমরা প্রথমে যেটা বলবো, যেটা ভেরি সিম্পল, এটা প্রমাণ করাই যাবে, যে যেটা হচ্ছে যে পয়েন্ট মাসের জন্য এটা তোর প্রমাণ করে উচিত। তাহলে 1 নম্বরে গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু পয়েন্ট মাস। তাহলে আমরা ওই মাসটাকে পয়েন্ট মাস ধরবো, যেটা ক্যাপিটাল এমটাকে। তাহলে এখানে আমার একটা ক্যাপিটাল এম মাস আছে, তাহলে ক্যাপিটাল এম থেকে আর ডিস্টেন্সে আমাকে এইটা মনে করো ফিল্ড পয়েন্ট, এখানে মনে করো ফিল্ড বের করতে বলছে। তাহলে ফিল্ড বের করতে গেলে আমাকে কি নির্ণয় করতে হবে, ডেফিনেশন কি জানি, ইজ ইকুয়াল টু এফ বাই এম, ম্যাগনিটিউড বলি, অনলি এফ বাই এম, এর ডেফিনেশন ফিল্ডে। তাহলে দেখ, এইখানে আমাকে স্মল এম ভরের উপর আগে মাস বের করতে, ফোর্স বের করতে হবে। তাহলে এইখানে যদি আমরা ধরে নিই টেস্ট মাস একটা ধরতে হবে স্মল এম, তাহলে স্মল এম এর উপরে ফোর্স করতে হবে ক্যাপিটাল এম দ্বারা, এফ ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত হবে, এটা এফ বাই এম, এফ বাই এম হয়ে যাবে জি এম বাই আর স্কোয়ার, জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। অ্যাকর্ডিং টু ডেফিনেশন এই এফ বাই এমটা হচ্ছে ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ই ইকুয়াল টু হয়ে যাবে জি এম বাই আর স্কোয়ার। যেহেতু ফোর্স অ্যাট্রাকশন ফোর্স, তাহলে ফোর্সের ডিরেকশন কোন দিকে থাকবে, এইদিকে, অ্যাট্রাকশন ফোর্স যেহেতু। কিন্তু দেখ পজিশন ভেক্টর ডিরেকশন কোন দিকে, এখান থেকে আউটওয়ার্ড বাইরের দিকে, তাহলে বুঝতে পারছি এফ আর আর বাইরের দিকে আছে,
তুই যদি এর ভেক্টর ফর্মে লিখিস তাহলে এটা হয়ে যাবে ই ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস gm/r² ইনটু r। ঠিক আছে, এটা যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ফর পয়েন্ট মাস। তাহলে একটা জিনিস তুই ভেবে দেখ, যে তুই ভাবি যে কেন এটা জেনারেল ফর্মুলা নয়, gm/r² তো নিউটন গ্র্যাভিটেশনাল ল বলেছেন, তাহলে F/m করলে যে কোনো এখানে মাস রাখলে হবে। কিন্তু না, আমি বলেছিলাম আগের দিনে যে গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা যে এক্সপ্রেশনটা সেটা পয়েন্ট মাসের জন্য প্রযোজ্য। এই যে এক্সপ্রেশনটা আমরা লিখছি gm/r², এটা কিন্তু এখানে যদি একটা স্ফিয়ার থাকে, সলিড স্ফিয়ার থাকে, এটা হবে না। এখানে যদি ডিস্ক থাকে তাহলে এখানে এই স্মল এম এর উপরে যে ফোর্সটা সেটা সেম হবে না, আলাদা হয়ে যাবে। কারণ মাসটা ডিস্ট্রিবিউট থাকলে বিভিন্ন পয়েন্ট থেকে ডিস্টেন্স বিভিন্ন হয়ে যাবে। মানে এইখানে মাসটা এরকম ভাবে থাকার পরিবর্তে মাস সাপোজ ধরে এইভাবে যদি ডিস্ট্রিবিউট থাকে মাস, তাহলে এইখান থেকে ডিস্টেন্স আলাদা, এইখান থেকে ডিস্টেন্স আলাদা, এইখান থেকে ডিস্টেন্স আলাদা, তাহলে বিভিন্ন পয়েন্ট যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই করবে বিভিন্ন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি এই এক্সপ্রেশনটা পাবো না। সেক্ষেত্রে আমাকে খুব একটা ক্ষুদ্র অংশের জন্য ডিএম ভর ধরে সেই ডিএম এর জন্য ফোর্সটা বের করে তারপরে ইন্টিগ্রেট করতে হবে টোটালটার জন্য বাই ইউজিং দ্য প্রপার ম্যাথমেটিক্স, বা আমি বলবো যে প্রপার কোঅর্ডিনেট সিস্টেম, প্রপার ম্যাথমেটিক্স, প্রপার জিওমেট্রি, এইসব ইউজ করে আমাকে এখানে ফোর্সটা বের করতে হবে। তাহলে সেই ডেরিভেশন গুলো আমাদের নেই, যেহেতু ডেরিভেশন গুলো কমপ্লিকেটেড, কিন্তু আমাদের রেজাল্ট গুলোকে মনে রাখতে হবে। যেমন এই রেজাল্টটা খুবই ইজি, যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে এক্সপ্রেশন পয়েন্ট মাসের জন্য। এবং এখানে কোশ্চেন দিতে পারে, তাহলে সেক্ষেত্রে ই ভার্সেস আর লেখচিত্র কেমন হবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে এখানে ই ভার্সেস আর লেখচিত্র কিরকম হবে? ভেরি সিম্পল, আর ইজ ইকুয়াল টু 0 তে ই ইজ ইকুয়াল টু ইনফিনিটি, আর আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি তে ই ইজ ইকুয়াল টু 0। এদিকে কমতে কমতে ইনফিনিটিতে 0 হবে, এদিকেও ইনফিনিটিতে ম্যাক্সিমাম হবে। টাচ করবে না কোনো অ্যাক্সিসকে, প্রপোর্শনাল টু 1/r, আর স্কয়ার আছে। ঠিক আছে, নেক্সট 2 নম্বরে লিখ তাহলে। গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু ইউনিফর্ম সলিড স্পিয়ার, যেটা আমরা বলছিলাম একটু আগে। গ্র্যাভিটেশনাল ফিল্ড এটা খুবই ইম্পর্টেন্ট, ইউনিফর্ম সলিড স্পিয়ার। এবং অ্যাকচুয়াল রেজাল্ট গুলো তোরা জানিস, এই রেজাল্ট গুলো জানিস বলতে এক্সপ্রেশন গুলো কিরকম দেখতে হবে তোরা জানিস। তার কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে তোরা এগুলো পড়েছিস। ইউনিফর্ম সলিড স্পিয়ারের ভেতরে এবং বাইরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা গাউসের উপপাদ্য থেকে পড়েছিলি। তাহলে ওখানে এক্সপ্রেশন গুলো কি হবে, ওখানে যেটা চার্জ ছিল এখানে সেটা মাস হবে, আর কিছু। তাহলে ই ফাংশন অফ আর সলিড স্পিয়ার হয়, যার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। আর আমার ফিল্ড পয়েন্টটা সাপোজ এইখানে আছে, ফিল্ড পয়েন্টের উপর যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে ই যদি বলি আমি ফাংশন অফ আর, স্মল আর উপর ডিপেন্ড করবে। তাহলে সেটা হয়ে যাচ্ছে সিম্পল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার। এটা হবেই তো, অভিকর্ষ ত্বরণ যা হয় জি এম বাই আর স্কয়ার, সেটাই হবে। কিন্তু এটা কখন হবে? যখন স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, তখন বাইরে হবে পয়েন্টটা। কিন্তু যদি মনে কর পয়েন্টটা ভেতরে হয়, তাহলে এখানে বুঝতে পারছি ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কয়ার, যেটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, তাই যদি ফিল্ড পয়েন্টটা মনে কর ভেতরে হয়, তাহলে তখন কি হবে? ইন্টারনাল পয়েন্ট যদি হয়, এটা মনে রাখবি একটা, ই ফাংশন অফ আর জি ক্যাপিটাল এম বাই আর কিউ, ক্যাপিটাল আর দেখবে এটা প্রেসার তো, কিন্তু স্মল আর, এটা এক্সপ্রেশন ফর আর লেস দেন ক্যাপিটাল আর। ইকুয়াল টু বলতে পারিস, অসুবিধা নেই। কারণ দেখ স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর যদি বসাস না, দুটো রেজাল্ট সেম দিবে। দেখ তুই এখানে আর বসা, ক্যাপিটাল আর বসা, তাহলে জি এম বাই ক্যাপিটাল আর স্কয়ার। এখানে ক্যাপিটাল আর বসা, তাহলে ক্যাপিটাল আর কেটে গিয়ে জি এম বাই ক্যাপিটাল আর স্কয়ার। কারণ দেখ এই যে এই রেজাল্টটা যেহেতু দুটোর ক্ষেত্রে সত্যি, তাহলে আমি এইখান থেকে যদি বাড়তে 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 এখানে যাই, এখানে ম্যাক্সিমাম পাবো। সিমিলারলি এই দিক থেকে দেখ কমতে 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 এই দিক থেকে বাড়তে 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 সেখানে ম্যাক্সিমাম পাবো। তাহলে এই যে পয়েন্টটা স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, যদি এই এক্সপ্রেশনটা বাইরের জন্য সত্য হয়, এই রেঞ্জের জন্য সত্য হয়, আর এই এক্সপ্রেশনটা যদি এই রেঞ্জের জন্য সত্য হয়,
তাহলে এই পয়েন্টটাতে কি হবে, দুটো এক্সপ্রেশনই সত্য হবে অবশ্যই। তাহলে দেখ এক্সপ্রেশনটা তোকে মনে রাখতে হবে, এবং এখান থেকে আবার বুঝতে পারছিস দেখ ই প্রপোর্শনাল টু স্মল আর। তাহলে দেখ বাইরে যখন আমি বলছি ফিল্ডটা সেটা প্রপোর্শনাল টু 1/r², ভেতরে যখন আমি ফিল্ডটা বলছি প্রপোর্শনাল টু আর। মানে অ্যাকচুয়ালি যেটা নিয়ম পড়ার ক্ষেত্রে, আমরা যে গ্র্যাভিটেশনের যে প্রমাণটা করলাম গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের, অ্যাকচুয়ালি ওইভাবে নিয়মটা নয় পড়ার অ্যাকচুয়াল ক্ষেত্রে। যখন হায়ার স্টাডিতে অ্যাকচুয়াল কনফিগারেশনটা যখন করা হবে, তখন অ্যাকচুয়ালি আগে এইটা প্রমাণ করা হবে, এখান থেকে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নির্ণয় করা হবে। ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু প্রমাণটা নেই, বা এইখানে যেহেতু ক্যালকুলেশনের জটিলতা আছে, ওই জন্য আমরা উল্টো দিক থেকে পড়েছি, অন্য একটা পদ্ধতিতে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের যে ভেরিয়েশনটা সেটা বের করে। তাহলে ই প্রপোর্শনাল টু স্মল আর। তাহলে গ্রাফটা কেমন হবে, আবার দেখ সেম সিচুয়েশন আমাকে ডেসক্রাইব করতে, সব দিক থেকে আমি একটা জিনিসই বুঝতে পারছি জাস্ট, যে ই ভার্সেস আর যদি আমি গ্রাফ আঁকি, যদি আর প্রপোর্শনাল আর সমান ক্যাপিটাল আর হয়, তাহলে এটা বাউন্ডারি, এটাকে সারফেস। তাহলে প্রথমে কি সেন্টার থেকে আর পর্যন্ত কি হচ্ছে দেখ, সেন্টার থেকে আর পর্যন্ত এটা ই প্রপোর্শনাল টু আর, স্ট্রেট লাইন। তারপরে কি হবে, বাইরে বেরিয়ে গেলে প্রপোর্শনাল টু 1/r²। ব্যাপারটা কি, এখান থেকে গেলে এখানে ম্যাক্সিমাম পাবো, এদিক থেকে গেলে এখানে ম্যাক্সিমাম পাবো, কিন্তু ভেরিয়েশনটা আলাদা, এখানে লিনিয়ার ভেরিয়েশন, এখানে ইনভার্স ভেরিয়েশন। পড়াচ্ছি আমি। ঠিক আছে, বল। হুম, হুম। ভেতরে ফিল্ড দেখ, এটা এক্সপ্রেশন গুলো প্রমাণ করা হয়েছে, এটা তুই মানে কি করে এলো বুঝতে পারবি না। কিন্তু তোকে আমি এইটাই ধারণা দেওয়ার চেষ্টা করছি যে জি এর এক্সপ্রেশনটা কত ছিল, GM/r² ছিল না। দেখ জি এর এক্সপ্রেশনটা যখন লিখেছিলাম গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, আর আমি আবার কি বললাম একটু আগে, যে ই ইকুয়াল টু F/m। F/m মানে তো ত্বরণ, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আর এটা ওই জন্য বলছি জি এর এক্সপ্রেশনের সঙ্গে তুই মিল পাবি, কারণ দুটোই যেহেতু সলিড স্ফিয়ার, পৃথিবীও সলিড স্ফিয়ার, এখানে আমি এটা হচ্ছে সলিড স্ফিয়ার। কিন্তু এটা আমি প্রমাণ করিনি, ডাইরেক্ট আসলে রেজাল্ট গুলো লিখেছি, প্রমাণ করা যাবে। তুই এইগুলো কি করে এলে তুই বুঝতে পারবি, এগুলো মুখস্থ রাখতে হবে পাতি বাংলায় বললে, যে এই দুটো রেজাল্ট তোকে মুখস্থ রাখতে হবে। এবারে তোকে যেটা করতে হবে এখানে, এই রেজাল্ট গুলো কি বোঝাচ্ছে সেটা অ্যানালিসিসটা বুঝতে হবে। তাহলে রেজাল্ট গুলো কি বোঝাচ্ছে, এখানে এখানে যেটা বোঝাচ্ছে সেম বিষয় বোঝাচ্ছিল গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এখানে যেমন বোঝাচ্ছে প্রপোর্শনাল টু 1/r², মানে আর বাড়লে ই কমবে। এখানে বলছে ই প্রপোর্শনাল টু আর, মানে আর বাড়লে ই বাড়বে। তাহলে এই রেজাল্টটা কোনখানে, ভেতরে পৃষ্ঠে, পৃথিবী পৃষ্ঠের ভেতরে। তাহলে আমি এইখানটা বাউন্ডারি দিয়েছি, এইটা হচ্ছে লেফট সাইডে পৃথিবী পৃষ্ঠের ভেতরে, আর রাইট সাইডে পৃথিবী পৃষ্ঠের বাইরে। লেফট সাইডে ভেরিয়েশনটা কেমন হবে, স্ট্রেট লাইন। রাইট সাইডে ভেরিয়েশনটা কেমন হবে, প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এইখানে দেখো, সেন্টার থেকে যদি এদিকে যাও কি বাড়তে থাকবে, তাহলে স্ট্রেট লাইন বরাবর বেড়ে যাবে, সেন্টার থেকে বাইরে যাবে কমতে থাকবে, তারপর নিয়ে কমবে। ঠিক আছে, এবার দেখ এই রেজাল্ট গুলো চেঞ্জ হয়ে যাবে যদি আমি এটা সলিড স্ফিয়ার না বলি, যদি স্ফেরিক্যাল সেল বলি, মানে যদি ভেতরটা ফাঁকা থাকে। তাহলে নেক্সট 3 নম্বরে, তোরা ওই রেজাল্ট গুলো গাউসের উপপাদ্য পড়েছিস, দেখ আমি তোকে আবার মনে করি দিচ্ছি। গাউসের উপপাদ্য এই রেজাল্টটা কেমন ছিল বল দেখি। এটা ছিল 1/4πε0 ইন্টু Q/r²। ঠিক আছে, তাহলে এখানে জি টার জায়গায় 1/4πε0 আছে, আর এম টার জায়গায় কিউ আছে, ভেরিয়েশন সেম। এইটা কত ছিল বল দেখি, এটা জি এম এর জায়গায় কত হবে, 1/4πε0 ইন্টু Q/r³ ইন্টু স্মল আর। এর ভিতরে ছিল ইলেকট্রিক, গাউসের উপপাদ্যের সাহায্যে নির্ণয় করেছিল তোরা। 3 নম্বর পয়েন্ট, field due to uniform spherical shape. Field due to uniform spherical shape.
তাহলে ছবিটা দেখে কি হবে? ছবিটা দেখে কেন বোঝা যাবে না সলিড স্ফিয়ার না স্ফেরিক্যাল সেল? সেম, কিন্তু এখন কি ভেতরে মাছ নেই? এইটার ক্ষেত্রে আমি বলতে পারি ভেতরে মাছ ছিল, সলিড স্ফিয়ার। বাইরের রেজাল্টটা সেম হবে যদি মাসটা ক্যাপিটাল এম ধরি। তাহলে ই ফাংশন অফ আর ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ারই হবে, কিন্তু কখন? যদি স্মল আর গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল আর। কিন্তু এটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে যদি স্মল আর লেস দেন আর। এটা জিরো হয়ে যাবে, ভেতরে ভেতরে কোনো ফিল্ড থাকবে না, যেমন ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে পড়েছিল সলিড স্ফিয়ার যে ফাঁপা ফাঁপা গুলো যে ভেতরে কত আছে গাউসের উপপাদ্য করে ভেতরে কত ছিল ই ফিল্ড জিরো ছিল। সেম, ওখানে কম্পেয়ার করতে বলতে পারিস তাহলে ইজ ইকুয়াল টু জিরো। এখানে গ্রাফটা কেমন হবে? ই ভার্সেস আর, এটা হচ্ছে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে বাইরের দিকে ভেরিয়েশন কেমন? আগের মতোই। ভেতর দিকে কি জিরো, কোনো ভেরিয়েশন নাই, ভেতরে কোনো গ্রাফ থাকবে না, জিরো। শুধু স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল এর জন্য গ্রাফ থাকবে। বুঝা গেল? হ্যাঁ রে। আচ্ছা, নেক্সট লিখ 4 নম্বর পয়েন্ট। ফিল্ড ডিউ টু ইউনিফর্ম সার্কুলার রিং, এগুলো কিন্তু রেজাল্ট গুলো কিন্তু ইয়েস প্রমাণ ছিল, যেগুলো আমি বলছি। ইলেকট্রিক ফিল্ডে, ইলেকট্রিক ফিল্ডে যেখানে 1/4 ছিল ওখানে যদি জি বসাস আর যেখানে কিউ ছিল সেখানে যদি এম বসাস সেম রেজাল্ট পাবে। ফিল্ড ডিউ টু ইউনিফর্ম সার্কুলার, ইউনিফর্ম সার্কুলার, এখানে রিং থাকা মানে সার্কুলার রিং, তাহলে মাসটা ডিস্ট্রিবিউট আছে রিং বরাবর। তাহলে আমি মনে করি এক্সিস এর উপরে এখানে একটা পয়েন্ট পি এক্স ডিস্টেন্স সাপোজ, আচ্ছা স্মল আর ডিস্টেন্স লিখুন, ডিস্টেন্স আর লিখছি তো আর এই রেডিয়াসটা মনে করি ক্যাপিটাল আর। এই পয়েন্টে আমাকে ফিল্ডটা নির্ণয় করতে হবে। তাহলে ফিল্ডটা কত হবে? আবার বলছি এক্সপ্রেশন লিখবো ডাইরেক্ট। তাহলে ই ফাংশন অফ আর অবশ্যই স্মল আর উপর ডিপেন্ড করবে, যেটা বলতে জি ক্যাপিটাল এম ইন্টু স্মল আর ডিভাইড বাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার টু দি পাওয়ার 3 এর। ওখানে রেজাল্টটা কেমন ছিল দেখে মনে করাচ্ছি। ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ আর ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3। এক্সপ্রেশনটা ছিল। তো দেখ তাহলে এটা হচ্ছে ফিল্ড। এবার দেখ এই ফিল্ডটা সেন্টারে কত হবে বলছি? সেন্টারে জিরো, কারণ স্মল আর সমান তুই জিরো বসা। এট সেন্টার আমি যদি বলি এট সেন্টার স্মল আর ইকুয়াল টু যদি জিরো বসাস তাহলে ই ইকুয়াল টু জিরো মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম কোথায় হবে? এক্সিস এর উপরে। একটা একবার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে ম্যাক্সিমাম পয়েন্টটা বোঝা যাবে। তাহলে আমি যদি ডি বাই ডি আর ইকুয়াল টু জিরো করে দেয়, করে দেখবি বা রেজাল্টটা মনে রাখতে পারিস। ডি বাই ডি আর ইকুয়াল টু জিরো করিস তাহলে এখানে তুই স্মল আর সমান পাবি ক্যাপিটাল আর বাই রুট। এই সমীকরণটা যদি সমাধান করিস, একে যদি স্মল আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করে জিরো করিস তাহলে তুই এই রেজাল্টটা পাবি। তার মানে এই পয়েন্টে কি হবে? ফিল্ডটা ম্যাক্সিমাম হবে। এট সেন্টারে ই জিরোতে কি ছিল? মিনিমাম হচ্ছিল, আর আর বাই রুট টু কোন একটা ডিস্টেন্স আমি যদি বলি
সাপোজ এই ডিস্টেন্সটা r/√2, তাহলে এইখানে যে তুই ফিল্ডটা পাবি সেই ফিল্ডটা ম্যাক্সিমাম, এবং সেই ম্যাক্সিমাম ফিল্ডটা কত হবে তার ম্যাগনিটিউডটা, তাহলে এই এক্সপ্রেশনটাতে দেখ, এই এক্সপ্রেশনটাতে যদি আমি স্মল আর সমান r/√2 বসিয়ে দিই তাহলে এই ম্যাক্সিমাম পাওয়া যাবে। তাহলে অ্যাট r is equal to r/√2, E will be E max, মানটা যদি বসাস যে মানটা পাবি 2gm ডিভাইড বাই 3√3 ইন্টু r স্কোয়ার, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম ফিল্ডটা পাবো। এই রেজাল্ট এখানে কি রেজাল্ট মনে রাখতে হবে, এই রেজাল্টটা মনে রাখতে হবে, বাকিগুলো তুই নির্ণয় করে নিতে পারবি বাট মনে রাখলে সুবিধা। এবং দেখ r সমান r/√2 তে ম্যাক্সিমাম হবে, আর ম্যাক্সিমাম মানটা এটা হবে, আর জিরোতে জিরো হবে। এইটা কি করে বুঝবি, একে ফার্স্ট ডেরিভেটিভ সমান শূন্য করে দেখতে হবে, যে পয়েন্টটা বেরোবে সেই পয়েন্টটা এখানে বসিয়ে দিতে হবে, তাহলে ম্যাক্সিমাম বেরোবে। ঠিক আছে, নেক্সট হেডিং কর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। লড়াবি তো
তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, তাহলে পোটেনশিয়ালটা কি? ফিল্ডের যেমন দেখ ডেফিনেশন ছিল, যে ই ইকুয়াল টু এফ বাই এম, মানে ফোর্স পার ইউনিট মাস। ফোর্স পার ইউনিট মাস, এখানে যে এক্সপ্রেশনটা হবে পোটেনশিয়াল ভি যদি বলিস, তাহলে ডাব্লিউ বাই এম, তার মানে ওয়ার্ক ডান পার ইউনিট মাস। ওয়ার্ক ডান পার ইউনিট মাস। এবার দেখ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা নেগেটিভ হয়, ভিটা নেগেটিভ আসবে। দেখ কিভাবে আসবে তুই বুঝতে পারবি। আমরা আবার সেই এক্সাম্পলগুলো লিখবো। এটা ডেফিনেশন, এই ডেফিনেশনটা খেয়াল রাখ। 1 নম্বরে লিখ সেম পোটেনশিয়াল ডিউ টু পয়েন্ট মাস। পয়েন্ট মাসের জন্য আমরা সবসময় নির্ণয় করতে পারবো, কারণ এটা এক্সপ্রেশনটা খুব ইজি। ওই জন্য এটা সিলেবাসে আছে, যে পয়েন্ট মাসের জন্য প্রুফ তোদের এইচএস সিলেবাসে আছে। আর এর ক্ষেত্রে তো প্রমাণ কোনো ব্যাপার নেই নেটের ক্ষেত্রে। তাহলে দেখ, মনে কর এখানে একটা মাস আছে ক্যাপিটাল এম, আমাকে আর ডিস্টেন্সে পি পয়েন্টে পোটেনশিয়াল নির্ণয় করতে হবে। আগে ফিল্ডের কথা বলছি না, এখন আমরা পোটেনশিয়ালের কথা বলবো। তাহলে দেখ, যদি আমি ওয়ার্ক ডানের পোটেনশিয়াল ডেফিনেশন ওয়ার্ক ডান পার ইউনিট মাস, আর ওয়ার্ক ডানের পোটেনশিয়ালের সঙ্গে ওয়ার্ক ডানের কি সম্পর্ক আছে বলতে? ইনফিনিটি থেকে আর ডিস্টেন্স পর্যন্ত, ইনফিনিটি থেকে আর পর্যন্ত যদি কোনো অবজেক্টকে আমি নিয়ে আসি, তার জন্য যে ওয়ার্ক ডানটা হবে, মনে করো ইনফিনিটি থেকে আর ডিস্টেন্স পর্যন্ত আমি নিয়ে আসছি এখান পর্যন্ত, ইনফিনিটি থেকে আর, ওয়ার্ক ডান কত হবে? বল ইন্টু সরণ এফ ডিআর। ডাব্লিউ সমান কত হবে? ইনফিনিটি থেকে আর পর্যন্ত যদি আমি স্মল এম মাসটাকে নিয়ে আসি, স্মল এম মাসটাকে, তাহলে তার উপরে কৃতকার্য কত? ইনফিনিটি থেকে আর এফ ডট ডিআর। আর এফ আর ডিআর একই দিকে আছে, গ্রেভিটেশনাল ফোর্স ওই দিকে কাজ করছে, ডিসপ্লেসমেন্টও আমি এই দিকেই ঘটাচ্ছি, এর উপর অ্যাট্রাকশন ফোর্স হবে। তো তাহলে ক্যাপিটাল এম স্মল এম কে এদিকে টানছে, আর আরো এইদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে ডিআর এফ একই দিকে আছে, এফ ডট ডিআরটা কি হয়ে যাবে? সিম্পল এফ ডিআর ইনফিনিটি থেকে আর পর্যন্ত। তাহলে এখানে যদি তুই মানটা বসাস, এফ এর মান কত ছিল? জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু কত হবে? ডিআর। এটা ইন্টিগ্রেশন কর, জি ক্যাপিটাল এম স্মল এম বাইরে বেরিয়ে যাবে, ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর ডিআর বাই আর স্কোয়ার। ডিআর বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে? -1 বাই আর। ইনফিনিটি থেকে আর, তাহলে ডাব্লিউ কত হবে? জি ক্যাপিটাল এম স্মল এম ইন্টু -1 বাই আর, আর মানে প্লাস 1 বাই ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে এটা অনলি মাইনাস জি এম এম বাই আর, মাইনাস জি এম এম বাই আর। তাহলে আমাদের ডাব্লিউ সমান যেটা বেরোচ্ছে ফাইনালি, মাইনাস জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর। তাহলে ভি কত বলছে? ডাব্লিউ বাই এম, তাহলে কত হবে? মাইনাস জি এম বাই আর। এটা ফাইনাল এক্সপ্রেশন। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল নেগেটিভ আসছে সবসময়, কারণ অ্যাট্রাকশন ফোর্স আছে। ঠিক আছে, বুঝতে পারলি এটা? এটা পয়েন্ট মাসের জন্য হলো। তাহলে বুঝতে পারছি, পয়েন্ট মাসের জন্য যদি আমাকে ভেরিয়েশন জিজ্ঞেস করে যে ভি ভার্সেস আর এর ভেরিয়েশন কেমন হবে, লেখো চিত্রটা কিরকম হবে বলতে? ভি ভার্সেস আর এর যে ভেরিয়েশনটা,
ভেরিয়েশন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ভেরিয়েশন গুলো যদি 4টা অপশন দিতে, দেখ এখানে ভেরিয়েশনটা কেমন হবে, মনে কর আর ইজ ইকুয়াল টু 0-তে ভি কত বলতে পারবি কেউ? গ্রাফ আঁকার যেটা মেন ট্রিক, সেটা হচ্ছে তোকে প্রথমে ইনিশিয়াল পয়েন্টটা জানতে হবে আর ফাইনাল পয়েন্টটা জানতে হবে, তাতে মোটামুটি বুঝিয়ে দেবো। ইনফিনিটি, কিন্তু মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, কারণ মাইনাস জিএম বাই আর আছে, তার মানে এই দিক থেকে শুরু হবে গ্রাফটা, এইটাই ডিফারেন্স এখানে। তাহলে মাইনাস ইনফিনিটিতে, ইনফিনিটিতে আর ইকুয়াল টু 0-তে মাইনাস ইনফিনিটি, আর আর ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে 0, গ্রাফটা এই দিক থেকে হবে, এরকম টাইপের গ্রাফটা হবে। যদি পজিটিভ থাকতো না, তাহলে এই দিক থেকে গ্রাফটা হতো। ওই জন্য দেখ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল তুই দু ধরনের পাবি, এখান থেকে এই গ্রাফটা তুই বুঝতে পেরে যাবি। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল যদি বলতো না, দুটো গ্রাফে হতো, কারণ পয়েন্ট নেগেটিভ চার্জের জন্য অ্যাট্রাকশন ফোর্স হতো, এইদিকে হতো, আর পজিটিভ চার্জের জন্য রিপালশন ফোর্স হতো, তাহলে পোটেনশিয়ালটা এরকম হতো। তাহলে তুই যদি ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে বলিস পোটেনশিয়াল, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের সঙ্গে পয়েন্ট মাসের জন্য যে পয়েন্ট চার্জের জন্য যে গ্রাফ হবে সেটা এরকম, কিন্তু গ্রেভিটেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই পোর্শনটাই থাকবে, কারণ গ্রেভিটেশনের ফোর্স সবসময় অ্যাট্রাকশন ফোর্স হয়। নেক্সট 2 নম্বর পয়েন্ট যেটা আমি বলছিলাম, তাহলে 1 নম্বরে কি বললাম হচ্ছে পয়েন্ট মাস, 2 নম্বরে আমরা কি বলেছিলাম, আগে যেটা বলেছিলাম সেটাই বলবো, ফিল্ডের ক্ষেত্রে যেটা বলেছিলাম, ফিল্ডের ক্ষেত্রে সলিড স্ফিয়ার, তাহলে এখানে লিখবো পোটেনশিয়াল ডিউ টু সলিড স্ফিয়ার, এর রেজাল্ট একটু কমপ্লিকেটেড, পোটেনশিয়াল ডিউ টু সলিড স্ফিয়ার, দুটো রেজাল্ট পাওয়া যাবে, একটা ভেতরে একটা হচ্ছে বাইরে, ফিল্ড দুটো রেজাল্ট পাওয়া গেছে। সলিড স্ফিয়ারের ক্ষেত্রে আমি বলতে পারি যে শুধুমাত্র এক্সট্রা কি বাড়তি আছে এই ক্ষেত্রে, ভেতরে মাস আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, ক্যাপিটাল এম আর রেডিয়াস, স্মল আর ডিস্টেন্স, পি পয়েন্ট, এই পি পয়েন্টে পোটেনশিয়াল, তাহলে ভি যদি বলি ফাংশন অফ আর, এটা ইকুয়াল টু সিম্পল হয়ে যাবে জি ক্যাপিটাল এম বাই আর, যেটা পয়েন্ট মাসের জন্য হয়েছিল অবশ্যই মাইনাস, বাইরেটা পয়েন্ট মাসের মতোই হবে, মাইনাস জি ক্যাপিটাল মাইনাস জি এম বাই আর, কখন না যখন আর গ্রেটার দেন ইকুয়াল টু ক্যাপিটাল আর, আর এইটা ইকুয়াল টু হয়ে যাবে ভেতরে দেখ ইন্টারনাল পয়েন্টে, একটু কমপ্লিকেটেড, রেজাল্ট একটু মনে রাখার চেষ্টা করবি, মাইনাস জি এম বাই আর কিউব মাইনাস জি এম বাই আর কিউব ইন্টু 1.5 আর স্কোয়ার, 1.5 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস 0.5 স্মল আর স্কোয়ার, ঠিক আছে। এটা কখন আর লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল আর, পোটেনশিয়ালের এক্সপ্রেশন, এটা সাধারণত আসে না, কিন্তু তবু আমি এক্সপ্রেশনে তোকে বলে দিলাম যে তুই যাতে বুঝতে পারিস যে ভেতরে যেরকম আছে। তো এখানে দেখ গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই গ্রাফটা মোর কমপ্লিকেটেড হবে, বুঝতেই পারছিস, কারণ ভেতরে বাইরে যেরকম ধরনের এক্সপ্রেশন গুলো আছে তাদের দেখে বোঝা খুব মুশকিল, তো গ্রাফটা মনে রাখতে হবে, বোঝা যাবে কিন্তু তাতে অনেক ম্যাথমেটিক্স ইনভলভ হবে, তার থেকে মনে রাখলে ওটা তাড়াতাড়ি বুঝতে পারবি। গ্রাফটা এরকম, ঠিক আছে। এইখানটা মনে করো আমি বলছি স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে এটা ভেতরে, এটা কি, এটা কি ভেতরে এই 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 এক্সপ্রেশনটা, আর তারপরে দেখ এইখান থেকে তুই বুঝতে পারছিস এক্সপ্রেশনটা, দেখ 1/r আছে, দেখ স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল এর পরে কত 1/r এর যেরকম ভেরিয়েশন হয়, আর এইখানের ভেরিয়েশনটা হচ্ছে, ঠিক আছে।
তাহলে দেখ পোটেনশিয়াল ডিউ টু সলিড স্ফিয়ার হয়ে গেল। নেক্সট 3 নম্বর স্ফেরিক্যাল সেল বলবো। কয়েকবার খাতায় আন্দাজে লিখলে মনে থাকবে, রেজাল্ট গুলো মনে রাখতে হবে। এবার ডেরিভেশন শিখে, ডেরিভেশন বুঝতে পেরেছি অনেক বড় ডেরিভেশন, কিন্তু ডেরিভেশন শিখলেও মনে রাখতে হবে আসলে, কারণ এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে অত বড় বড় ডেরিভেশন করতে পারবি না। দেখ যেগুলো অ্যাডভান্স টপিকস না এইচএস এর এরকম ধরনের টপিক, সেই টপিকস গুলো থেকে অ্যান্সার করা খুব ইজি, কারণ ওখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পড়ে যাবে, কোশ্চেন ঘোরাবে না। কিন্তু যেগুলো বেসিক টপিকস না, বেসিক টপিক্স থেকে কোশ্চেন অনেক ঘোরাবে। অ্যাডভান্স টপিক্স এর যদি রেজাল্ট গুলো মনে রাখলে তুই ডাইরেক্ট ডাইরেক্ট কোশ্চেন পেয়ে যাবি, মানে এরকম কোশ্চেনে ডাইরেক্ট পড়ে যাবে যে সলিড স্ফিয়ারের জন্য বাইরে বা ভেতরে ফিল্ড বা পোটেনশিয়াল কোনটা, 4টা অপশনের মধ্যে একটা, বা কোন গ্রাফটাকে ফলো করছে 4টা অপশনের মধ্যে একটা, মানে ডাইরেক্ট কোশ্চেন পেয়ে যাবি এই এই জায়গাগুলো থেকে। এগুলো থেকে বেশি কোশ্চেন ঘোরাবে না, যেহেতু এগুলো অ্যাডভান্স টপিক, তোদের এগুলো বেশি জানা সম্ভব না। পোটেনশিয়াল ডিউ টু স্ফেরিক্যাল সেল, আচ্ছা এখানে ভেতরে মাছ থাকবে না। ই ফাংশন অফ ভি, ভি ফাংশন অফ স্মল আর, কত হবে? সিম্পল মাইনাস জিএম বাই আর, সেম রেজাল্ট। এখানে আর গ্রেটার দেন, তোরা একটা জিনিস লক্ষ্য করছিস যে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর এর জন্য, দেখ স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর এর জন্য ফিল্ড বল আর পোটেনশিয়াল বল এক্সপ্রেশন সব একই হচ্ছে। কার কার ক্ষেত্রে বল দেখি? পয়েন্ট মাসের জন্য, সলিড স্ফিয়ারের জন্য, আর হচ্ছে যে স্ফেরিক্যাল সেলের জন্য। দেখ রেজাল্ট গুলো কত সুবিধা হয়ে যাবে। পয়েন্ট মাসের জন্য যে রেজাল্ট সেটা খুবই ইজি, কারণ পয়েন্ট মাসের জন্য যদি তুই ফিল্ড বলিস সেটা কত, জিএম বাই আর স্কোয়ার, যেমন ছিল কিউ বাই আর স্কোয়ার। আর পয়েন্ট মাসের জন্য তুই পোটেনশিয়াল বলিস সেটা মাইনাস জিএম বাই আর। এবং এই রেজাল্ট গুলো সব জায়গায় কমন আছে, কোথায় বল দেখি? যখন পয়েন্টটা বাইরে, প্রবলেমটা হচ্ছে পয়েন্টটা ভেতরে হলে, ভেতরে হলে ইলেকট্রিক ফিল্ড হয়ে থাকে, ইলেকট্রিক ফিল্ড সরি গ্র্যাভিটেশনাল ফিল্ড সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ভেতরে হলে রেজাল্টটা কিরকম ছিল বল দেখি? জিএম বাই আর কিউব ইন্টু আর। কিন্তু একটাই কমপ্লিকেটেড রেজাল্ট আছে, পোটেনশিয়ালটা দেখ ভেবে দেখ যখন ভেতরে, ঠিক আছে? তখন কিন্তু প্রবলেমটা হচ্ছে, তখন তখন একটু রেজাল্টটা কমপ্লিকেটেড, যেটা আমি এখন লিখেছিল মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু 1.5 আর স্কোয়ার মাইনাস 0.5 আর স্কোয়ার। বাকি ক্ষেত্রে আর একটা পড়ে রয়েছে রিং শুধু, বুঝেছে? এবার এছাড়া দেখ অনেক রকম হয়, ডিস্ক হয়, হাফ রিং হয়, হাফ ডিস্ক হয়, যত কিছু খুশি কমপ্লিকেটেড করা যাবে, কিন্তু অত কমপ্লিকেটেড গুলো তোদের দিবে না। আমি যেগুলো এখানে লিখছি ওগুলোই দিবে, আমি আবার লাস্টে কনক্লুশন করে দেবো, দেখ তুই বুঝতে মনে রাখতে সুবিধা হবে। আগে এগুলো বলে নি, এক জায়গায় রেজাল্ট গুলোকে লিখবো, তাহলে তুই বুঝতে পারবি কি সিমেট্রিক আছে। আমি লাস্টে কনক্লুড করে দিচ্ছি সমস্ত রেজাল্ট। তাহলে এটা হচ্ছে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, এবং ভেতরে যদি স্ফেরিক্যাল সেল হয় ভেতরে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ ফিল্ডে জিরো ছিল। তাহলে ভি অফ আর ইকুয়াল টু হয়ে যাবে, ভেতরে যদি বলিস কনস্ট্যান্ট যে মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর, স্মল আর লেস দেন ক্যাপিটাল আর। তাহলে এখানে যা হবে এখানেও তাই হবে, এখানেও তাই হবে, জিএম বাই আর, ঠিক আছে? পোটেনশিয়াল ডিউ টু স্ফেরিক্যাল সেল। নেক্সট 4 নম্বরে, আচ্ছা এখানে গ্রাফটা কেমন হবে? ভি ভার্সেস আর,
দেখ ভেতরে কনস্ট্যান্ট, আসলে নেগেটিভ আছে, তার মানে ভেতরের দিকে হতো, তাহলে আমি এক কাজ করছি, এটাকে মাইনাস ভেঙে নিচ্ছি, মানে গ্রাফটা ইনভার্ট হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে সবগুলো। আমি ধরে নিলাম এই এক্সিস বরাবর মাইনাস, ঠিক আছে। তাহলে দেখ ভেতরে কিরকম হবে বল, ভেতরে ভি আর কনস্ট্যান্ট আছে, দেখ মাইনাস জি এম বাই আর কনস্ট্যান্ট, তাহলে কি স্ট্রেট লাইন। আর বাইরে কেমন হবে, প্রপোর্শনাল টু 1/r। নেক্সট লিখ 4 নম্বর। পোটেনশিয়াল ডিউ টু ইউনিফর্ম রিং, পোটেনশিয়াল ডিউ টু রিং, স্মল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল এন। তাহলে ভি হবে মাইনাস জি এম বাই, পোটেনশিয়াল সমস্ত আগে মাইনাস থাকবে, প্রথমে বললাম অ্যাট্রাকটিভ পোটেনশিয়াল সব মাইনাস হবে, রুট ওভার আর স্কয়ার প্লাস আর স্কয়ার। ঠিক আছে, বুঝতে পারছি। যদি জিরোতে বলি, সেন্টার বলি, আর ইকুয়াল টু জিরো বসে, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট আসবে, মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর। এর এক্সপ্রেশন গ্রাফ কিরকম হবে, আর ইকুয়াল টু জিরোতে ম্যাক্সিমাম কনস্ট্যান্ট, তারপরে কি হবে কমতে থাকবে, স্মল আর ইকুয়াল টু ইনফিনিটি বসালে জিরো হবে। আচ্ছা এর ক্ষেত্রে মনে হয় এর গ্রাফটা আঁকিনি আমি, ফিল্ডের সময় যে গ্রাফটা হয়েছিল, দেখ ফিল্ডের এক্সপ্রেশনটা কত ছিল বল দেখি, 2gm, 2gm ছিল, অনলি জিএম ইন্টু আর ছিল, জিএম আর, জিএম ইন্টু স্মল আর ডিভাইড বাই আর স্কয়ার প্লাস আর স্কয়ার টু দি পাওয়ার 3 ইন্টু। এই গ্রাফটা কেমন হয় বল দেখি, ই ভার্সেস আর, আর ইকুয়াল টু আর বাই রুট 2 তে ম্যাক্সিমাম হয়েছে ভেবে দেখ, তার মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে প্রথমে কি হবে, ম্যাক্সিমাম হবে এখানে, দিয়ে দিতে না, জিরোতে জিরো, আর আর বাই রুট 2 তে ম্যাক্সিমাম, তারপর দিকে হ্রাস পাবে। বোঝা গেল, হ্যাঁ রে। দেখ এই রেজাল্ট গুলো মনে রাখতে হবে। এবার দেখ আমি রেজাল্ট গুলো কনক্লুশন দিয়ে দিচ্ছি, এক এক জায়গায় লিখছি দেখ। এগুলো নিটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইচএস এর জন্য, এইচএস সিলেবাস এগুলো থাকে না, কিন্তু নিটের সিলেবাস এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন করতে পারে, সব থেকে যেটা পসিবিলিটি এগিয়ে ফেলেছে, ওই জন্য এগুলো আমি একটু ভালো করে দিই। আসলে অনেক বড় সিলেবাস, বুঝি বুঝি পড়া গেলে টাইম লাগে, কিছু করার নেই। দেখ এবার, তাহলে ফিল্ড আর পোটেনশিয়াল আমি লিখছি, কনফিগারেশন, ফিল্ড, পোটেনশিয়াল আর গ্রাফ। দেখ প্রথমে যদি আমি এই ছকটা লিখে যেতাম আমি তোরা বুঝতে পারতেছি না, ভাবছি কি হয়ে গেল হঠাৎ করে। ঠিক আছে, এবার তুই যেটা পড়লি নিজে নিজেই সেটাকে কনক্লুশন করতে পারবি। বল 1 নম্বর আমরা কি পড়েছি ভেবে দেখ, পয়েন্ট মাস, নিজেরাই তো রেজাল্ট গুলো দেখে দেখে বল, তাহলে বুঝতে পারবি। দেখ 1 নম্বরে ছিল পয়েন্ট মাস, আমাকে রেজাল্ট গুলো বলবি, পয়েন্ট মাস, পয়েন্ট মাসের জন্য ফিল্ড দেখ কি সমান বলতো, জিএম বাই, ফিল্ড পোটেনশিয়াল কত,
মাইনাস জিএম বাই আর। আচ্ছা, গ্রাফগুলো আলাদা করে লেখার দরকার নেই, নিচে নিচে গ্রাফগুলো আঁকলে লিখতে সুবিধা। তাহলে বল ই ভার্সেস 1/r² গ্রাফ। এরকম হবে। এটার ক্ষেত্রে যদি মাইনাস ভি ধরে নিই, তাহলে উপর দিয়ে গ্রাফ আঁকতে পারবো, সেম হবে। কেন বল দেখে দেখ, আর ইজ ইকুয়াল টু জিরোতে ইনফিনিটি, আর ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে জিরো, এরও তো তাই। আর ইজ ইকুয়াল টু জিরোতে ইনফিনিটি, আর ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে জিরো, যেহেতু উপর দিয়ে একটা মাইনাস ভি ধরে নিয়েছি। মানে দেখ অপশন অনেক সময় কিরকম থাকবে, আমি তোকে বলেছি অপশন দেখবি অনেক সময় ভি ভার্সেস আর দেওয়া থাকবে, পোটেনশিয়াল এই লেখো চিত্রটা, আবার কখনো দেওয়া থাকতে পারে এইটাও। তো এইটা দেওয়া থাকলে বুঝবি উপর দিকটাকে মাইনাস ভি ধরে নিয়েছি, কারণ দেখ এটা তো বলা নেই যে আমাকে এই দিক থেকে প্লাস ধরতে হবে, এই দিকটা মাইনাস ধরতে হবে, কেউ তো এই দিকটাও মাইনাস ধরতে পারে, এই দিকটা প্লাস ধরতে পারে। এইবারে দেখ তুই বলবি তাহলে সে দুটো গ্রাফ একই হলো, গ্রাফ থেকে আমি কি করে বুঝবো দুটো গ্রাফ থেকে যে কোনটা 1/r², কোনটা 1/r? বোঝা যাবে না, কারণ এগুলো কি রাফ ডায়াগ্রাম। আমার যদি এখানে একদম পয়েন্ট থাকতো ছক কাগজে, তাহলে একমাত্র আমি বুঝতে পারবো। কারণ দেখ একটা 1/r², একটা 1/r, দুটোই ব্যস্তানুপাতে পরিবর্তন হচ্ছে, একটা বেশি তাড়াতাড়ি পরিবর্তন হবে। 1/r² মানে র্যাপিডলি চেঞ্জ হবে তুলনামূলক এটার থেকে। দুটোকে যদি একটা গ্রাফে আঁকিস, মনে কর আমি সাপোজ এখান থেকে এরকম ভাবে আমি কোশ্চেন ফর্ম করে দিতে পারি, জাস্ট তোকে একটা চারটা অপশনের মধ্যে এরকম গ্রাফ দিতে দেয়। তো আমি মনে করি এই দিকটা লিখছি ই আর ভি ভেবে দেয়, আর এই দিকটা আর লিখছি। এবার তোকে আমি একটা গ্রাফ দিয়ে দিলাম, একটা গ্রাফ দিয়ে দিলাম এরকম, আর একটা গ্রাফ দিয়ে দিলাম এরকম, সেম এরকম ভাবে অপশন দিয়ে দিতে পারি। সেকেন্ড অপশন আমি একটা গ্রাফ দিয়ে দিলাম এরকম, একটা গ্রাফ দিয়ে দিলাম এরকম। তোকে একবার বললাম যে এইটা ই এর গ্রাফ, এইটা ভি এর গ্রাফ, আর একবার বললাম এইটা ভি এর গ্রাফ, এইটা ই এর গ্রাফ, কোন অপশনটা ঠিক? তাহলে যেটাতে র্যাপিডলি পরিবর্তন হচ্ছে সেটা কিসের গ্রাফ? ই এর, কারণ ই প্রপোর্শনাল টু 1/r² আছে। তাই দেখ র্যাপিডলি কোনটাতে পড়ে, যেটা বেশি খাড়া হবে এই গ্রাফটা, তাদের এইটা কারেক্ট, এটা কিন্তু রং। তাহলে যদি একটা গ্রাফে আঁকি তাহলে কিন্তু বোঝা যাবে, কিন্তু দুটো যদি আলাদা আলাদা গ্রাফ দিয়ে তুই বুঝবি কি করে? দুটো স্কেল তো আলাদা হতে পারে। ঠিক আছে, তাহলে দেখ নেক্সট আমাদের 2 নম্বর ছিল সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ার ই ছিল বল GM/r², যখন আর গ্রেটার দেন আর। আবার এটা সমানই ছিল কত বল, GM/r³ ইন্টু আর, স্মলার লেস দেন ইকুয়াল টু। এর ভি ছিল মাইনাস GM/r, যখন স্মলার লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল আর। আর এই রেজাল্টে বলছিলাম যেটা কমপ্লিকেটেড রেজাল্ট তুলনামূলকভাবে, সেটা ছিল কত বল, মাইনাস GM/r³ ক্যাপিটাল 0.5 স্মল আর। তাহলে এখানে গ্রাফ হয়েছিল ই ভার্সেস আর, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। এখানে স্ট্রেট লাইন ভেতরে, বাইরে যে প্রপোর্শনাল টু 1/r²। এই গ্রাফটা আর এই গ্রাফটা সেম হবে, কারণ এই এক্সপ্রেশনটা সেম আছে। স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল, ঠিক আছে, এটা ভেতরে এটা বাইরে, এটা সলিড স্ফিয়ার। এবার দেখো নেক্সট এটা আমাদের ছিল 3 নম্বরে
spherical shell. এর এক্সপ্রেশন বাইরে সেম হবে, ভেতরে 0। ভি এর এক্সপ্রেশন বাইরে মাইনাস জিএম বাই আর, ভেতরে বল কনস্ট্যান্ট, তাই তো, জিএম বাই ক্যাপিটাল আর। অনলি এই যে গ্রাফটা থাকবে, এখানে কিছু গ্রাফ থাকবে না, 0 আছে। এখানে কি ভেতরে কনস্ট্যান্ট ভি ভার্সেস আর, আর বাইরে 1 বাই আর। এটা কিন্তু গ্রাফ ডট লাইন, শুধু এটা থাকছে, এটা কিন্তু গ্রাফ ভি ভার্সেস আর। নেক্সট 4 নম্বর, ইউনিফর্ম রিং। ইউনিফর্ম রিং এর ক্ষেত্রে কিরকম হবে, ই ইকুয়াল টু জিএম ইন্টু স্মল আর ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2, আর ভি ইকুয়াল টু মাইনাস জিএম বাই রুট আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। গ্রাফ ই ভার্সেস আর, তাহলে আর বাই রুট টু তে ম্যাক্সিমাম, আর বাই রুট টু কি জানেন, আর বাই রুট টু তে ম্যাক্সিমাম। আর বাই 0 তে মাইনাস জিএম বাই আর, তারপরে কি হবে, তাহলে 4টা কনফিগারেশনের টোটাল ফিল্ড এন্ড পোটেনশিয়াল খেয়াল রাখতে হবে, সবচেয়ে সিম্পলেস্ট। ঠিক আছে, নেক্সট রিলেশন বিটুইন ফিল্ড এন্ড পোটেনশিয়াল। সব পেজগুলো লিখতে হেডিং ফর রিলেশন বিটুইন ফিল্ড এন্ড পোটেনশিয়াল। সিম্পল রিলেশনটা আমি বলি প্রথমে ডাইরেক্ট আগে, যে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, এটা যে জেনারেল ভাবে এরকম লেখা আছে। রিলেশন প্রুভ করবো না অবশ্যই, এটা যে ফিল্ড পোটেনশিয়ালের মধ্যে রিলেশন, প্রুফ তো অ্যাকচুয়ালি এইচএস সিলেবাসও নেই। তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, কিন্তু আমাদের এখানে রেজাল্ট গুলো ইম্পর্টেন্ট, রেজাল্টটা নিয়ে কিভাবে অ্যানালিসিস করবো সেটা ইম্পর্টেন্ট। দেখ ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, এটা জেনারেল ভাবে বলছি, কিন্তু যদি আমি কোঅর্ডিনেট সিস্টেমে বলি, যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা জেনারেল ভাবে ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর ফর আর ডিস্টেন্স।
এবার দেখ আমি যদি আর মানে কি, অনেক সময় কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আর মানে কি √x² + y² + z²। ইন ভেক্টর নোটেশনে কি হবে, r = xi ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। দেখ আমি যদি কোঅর্ডিনেট ফর্মে লিখি, ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট বিশেষ করে, যেটা তোদের লাগবে, অন্যগুলো লাগবে না, কার্টেসিয়ান কোঅর্ডিনেট। এছাড়া সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার আছে, সেইগুলোতে আলাদা আলাদা এক্সপ্রেশন হবে, সেইগুলো মনে রেখে বাড়তি চাপ নেওয়ার দরকার নেই। জাস্ট ই ইকুয়াল টু মাইনাস dv/dr, এটা যদি আমি কার্টেসিয়ান ফর্মে লিখি তাহলে কি হবে, যদি এক্স এক্সিস বরাবর মনে করে ফিল্ডে ভেরি করে, তাহলে ই এক্স সমান কত লিখবো, মাইনাস dv/dx। যদি ফিল্ডে মনে করো ওয়াই এক্সিস বরাবর ভেরি করে, তাহলে ই ওয়াই সমান লিখবো মাইনাস dv/dy। সিমিলারলি যদি ফিল্ডে জেড এক্সিস বরাবর ভেরি করে, তাহলে লিখবো মাইনাস dv/dz। এবারে দেখ, মনে করো আমি একটা তোকে ইলেকট্রিক পোটেনশিয়াল দিলাম, মনে করো সাপোজ ভি সমান আমি দিলাম, মনে করো একটা অঙ্ক দিচ্ছি, সাপোজ ধর আমি এইভাবে বলছি যে ভি সমান সাপোজ আমি দিলাম মনে কর x² প্লাস y² প্লাস z², এটা মনে করো ভি, তাহলে ভি এক্স ওয়াই জেড এর ফাংশন। তাহলে তোকে যদি বলি যে এক্স এক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড ফিল্ড কত, কারণ পোটেনশিয়াল এক্স ওয়াই জেড তিন 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 দিকে ভেরি করছে, তাহলে ফিল্ড কত হবে, dv/dx করবি তুই। আচ্ছা এগুলো কি ডেরিভেটিভ হবে না ওয়াই জেড এর, কেন বলতে কি, কিন্তু স্বাভাবিকভাবে যখন তোরা অঙ্কের ডেরিভেটিভ করিস তখন এরকম করিস 2x প্লাস y² জন্য কত করিস 2y ইন্টু dy/dz, dy/dx করিস না, এটা অ্যাকচুয়াল ডেরিভেটিভটা হওয়াতে এরকম উচিত ছিল 2y ইন্টু dy/dx প্লাস 2z ইন্টু dz/dx, এরকম হওয়া উচিত ছিল না। তাহলে দেখ এগুলো কেন হচ্ছে না বলতে, কারণ হচ্ছে, হ্যাঁ কারণ হচ্ছে আমি আলাদা আলাদা করে নির্ণয় দেখতে চাইছি ভেরিয়েশনটা, অন্য কিছুই নেই। ভেরিয়েশনটা হবে তো অবশ্যই, কিন্তু আমি দেখতে চাইছি আলাদা আলাদা ভেরিয়েশন। দেখ যখন আমি এক্স বরাবর দেখতে চাইছি, শুধুমাত্র এক্স বরাবর কিরকম ভেরি হচ্ছে দেখতে চাইছি, তার মানে তখন ওয়াই জেডটাকে আমার কনস্ট্যান্ট রাখতে হবে। তো যদি আমি ওয়াই বরাবর দেখতে চাই তখন এক্স জেড কে কনস্ট্যান্ট রাখতে হবে, যদি জেড বরাবর দেখতে চাই তাহলে আমি এক্স ওয়াই কে কনস্ট্যান্ট রাখতে হবে। তার মানে যখন আমি dv/dx বলছি, তার মানে এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি তখন ওয়াই আর জেড কনস্ট্যান্ট। সিমিলারলি যখন মাইনাস dv/dy বলছি, তখন এখানে বলতে চাইছি আমি এক্স আর জেড কনস্ট্যান্ট। সিমিলারলি যখন dv/dz বলছি, তখন আমি বলতে চাইছি ওয়াই এবং এক্স কনস্ট্যান্ট। তার মানে কোনো একটা ফাংশন যদি এরকম থাকে, এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে কোনো ব্যাপার নেই, কারণ তো রেজাল্ট নেই ব্যাপার। কিন্তু দেখ ডেসক্রিপটিভ পরীক্ষার ক্ষেত্রে যদি আমি ভি ইকুয়াল টু x² প্লাস y² প্লাস z² লিখি আর dv/dx সমান 2x লিখি, এটা তো ভুল, ডেরিভেটিভ তো এরকম নয় অ্যাকচুয়ালি। তার মানে আমাকে dv/dx যখন আমি নোটেশনটা লিখবো, এটার পাশে অ্যাকচুয়ালি আমার এরকম লিখে দেওয়া উচিত y, z, তবে বোঝা যাবে যে এগুলো জিরো। এই বিষয়টাকে এড়ানোর জন্য এর একটা সিম্পল নোটেশন আছে, যেটাকে আমরা ডেল দিয়ে লিখি, ডেল ভি ডেল এক্স। যদি তুই এইভাবে লিখিস তাহলে আর এটা বলার দরকার নেই যে ওয়াই জেড কনস্ট্যান্ট, এটার মানেই হচ্ছে ওয়াই জেড কনস্ট্যান্ট। এটাকে পার্সিয়াল ডেরিভেটিভ বলা হয়, পার্সিয়াল ডেরিভেটিভ বলা হয়। ওই জন্যই ফিল্ড পোটেনশিয়ালের রিলেশনে দেখবি একটু স্ট্যান্ডার্ড বইতে নোটেশনটা এরকম থাকে, মাইনাস ডেল ভি বাই ডেল জেড। আমরা ডি না লিখে জন্য ডেল ইউজ করি, কারণ হচ্ছে এগুলো পার্সিয়াল ডেরিভেটিভ। যখন আমি এক্স এর সাপেক্ষে বলছি তখন ওয়াই জেড কনস্ট্যান্ট, যখন ওয়াই এর সাপেক্ষে বলছি তখন এক্স জেড কনস্ট্যান্ট। তার মানে এইখানে যদি আমি ডেল ডেল ভি বাই ডেল এক্স বলি, তাহলে আমার আর কিছু নোটেশনটা ইটসেলফ বলে দিচ্ছে কি করতে চাইছি আমি, স্ট্যান্ডার্ড নোটেশন। ওই জন্য অনেক সময় এইভাবে লেখা হয়। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখ তাহলে আমি যদি নেট ইলেকট্রিক ফিল্ড লিখতে চাই, আমি তো এক্স বরাবর ভেরিয়েশন দেখেছি, ওয়াই বরাবর ভেরিয়েশন দেখেছি, জেড বরাবর ভেরিয়েশন দেখেছি। এরপরে দেখ মনে কর যদি এমন হয় যে ফাংশনটা শুধুমাত্র ভি ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, তো সেখানে তো ডেল ভি ডেল এক্স লেখাও যায় আর ডিভি ডিএক্স লেখাও তা।
যদি মনে করো ফাংশনটা ওয়াই আর জেড এর সঙ্গে পরিবর্তন, ফাংশনটা যদি মনে করো ওয়াই জেড না থাকে, তাহলে তো ডেল ভি বাই ডেল এক্স যা হবে আর ডিভি বাই ডিএক্স তাই হবে, তো সেম হবে। সিমিলারলি যদি মনে করো শুধু আর এর ফাংশন থাকে, শুধু আমি আর নির্ণয় করতে চাইছি, তাহলে সিম্পল সেখানে ডিভি বাই ডিআর ইউজ করবো, তো এখানে আমি সিম্পল ডিভি বাই ডিআর ইউজ করেছি। এটা ওয়ান ডাইমেনশন বোঝাচ্ছে, এবং ই অনলি ফাংশন অফ আর হবে। ভি অনলি ফাংশন অফ যদি আর থাকে, আমি সেখানে কিন্তু ই মাইনাস ডিভি বাই ডিআর করে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এবার দেখ যদি আমি এটাকে আরো বেটার নোটেশনে লিখতে চাই, কিভাবে লিখবো দেখ। তাহলে ভেক্টর ফর্মে যদি আমি লিখতে চাই, তাহলে ই ভেক্টর মানে কি অ্যাকচুয়ালি? ই ভেক্টর মানে হচ্ছে ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। তাহলে ই এক্স এর জায়গায় এই মানটা বসাবো, মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই জে ক্যাপ মাইনাস ডেল ভি বাই ডেল জেড কে। তাহলে বলতে এর মডিউলাস মান কত হবে? এর মান যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, রুট ওভার ডেল ভি বাই ডেল এক্স এর হোল স্কয়ার প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই এর হোল স্কয়ার প্লাস ডেল ভি বাই ডেল জেড এর হোল স্কয়ার। বুঝা গেল ব্যাপারটা? আমি একটা সিম্পল প্রবলেম দিয়ে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি সামান্য। এই পোর্শনটা শেষ করে দিয়েছি, আরো দিন লাগবে। এখন গ্রেভিটেশনটা অনেক বড় চ্যাপ্টার, একটা ইউনিট গ্রেভিটেশন। গ্রেভিটেশন তো চ্যাপ্টার একটা নয়, একটা ইউনিট বলা চলে। তো ইউনিট 6 শুধু গ্রেভিটেশন, আর নিটে আবার বাড়তি রয়েছে। এই বিষয়গুলো তোদের এইচএস এর ক্ষেত্রে ছিল না, কিন্তু এইখানে তো তোদের স্ট্যান্ডার্ড পড়াশোনা করতে হবে। সিম্পল একটা প্রবলেম আছে দেখ, এই প্রবলেমটা তো ইলেকট্রোস্ট্যাটিক্স হয়তো করেছিলিস ক্লাস 12 এ। সাপোজ ভি ইকুয়ালটা আমি একটা দিয়ে দিলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তোকে জিজ্ঞেস করছে 2,1 বিন্দুতে ফিল্ড কত, ই ইকুয়াল টু কত, কত নম্বর? শুধু ডিভি বাই ডিএক্স বের করলে হবে কি? এক্স ওয়াই দুটোর ফাংশন আছে দেখ, তাহলে ডেল ভি বাই ডেল এক্স বের করতে হবে, ডেল ভি বাই, হ্যাঁ ডেল ভি বাই ডেল এক্স এবং ডেল ভি বাই ডেল ওয়াই দুটোই বের করতে হবে। যদি জেড থাকতো তাহলে জেডও বের করতে হতো, জেড তো দিই নাই। সাপোজ ধর আমি যদি এখানে একটা দিয়ে দিতাম জেড, তাহলে এখানে আমি বললাম 2,1,1 থ্রি ডাইমেনশন হয়ে গেল। এক্সপ্রেশনটা দেয়, তার মানে কি করতে হবে? আমার প্রথমে আমাকে ই নির্ণয় করতে বলেছে, মানে আমাকে অ্যাকচুয়ালি এইটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে ডেল ভি ডেল এক্স নির্ণয় করতে হবে, ডেল ভি ডেল ওয়াই নির্ণয় করতে হবে, ডেল ভি ডেল জেড নির্ণয় করতে হবে। কোন পয়েন্টে? 2,1,1 পয়েন্টে দিয়ে এই এক্সপ্রেশনটাতে বসিয়ে দিলেই হবে। তাহলে বলতো আমাকে যে ডেল ভি বাই ডেল এক্স কত হবে অ্যাকচুয়ালি? হুম, 2x প্লাস ওয়াই, কারণ এক্স তো কনস্ট্যান্ট, এ ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে এক্স এর ডেরিভেটিভ 1 আর জেড এর জন্য 0। এবার যদি পয়েন্টটাতে বসাস যে 2,1, তাহলে কত হবে? 2 ইন্টু 2। সিমিলারলি আমাকে ডেল ভি বাই ডেল ওয়াই বের করতে হবে। ডেল ভি ডেল কত হবে বলতে? অনলি ওয়াই, হ্যাঁ শুধু এইটি করতে হবে, ঠিক 1। না জেড দিয়েছি যে 1 হবে। হুম, না থাকলে 0 হতো 1। তাহলে ই হবে কি? সিম্পল রুট ওভার, হ্যাঁ ঠিক আছে। তাহলে এই ধরনের কিন্তু কোশ্চেন দিতে পারে, এবং দেখ এই কোশ্চেনটা যে শুধুমাত্র এইখানে দেবে তা না, ইলেকট্রোস্ট্যাটিক্স এর কোশ্চেন হিসেবেও দিতে পারে।
ঠিক আছে? গ্র্যাভিটেশনাল ফিল্ড বললে গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড বললে ইলেকট্রিক ফিল্ড, সেম এক্সপ্রেশন আসবে, সেম এক্সপ্রেশন, সব সেম হবে, রিলেশনটা সেম হবে একদম। এবারে দেখ, আমি একটু জাস্ট ভেরিফাই করে নিচ্ছি রিলেশনটা। দেখ, তোকে আমি একটা এক্সাম্পল দিলে তুই বুঝতে পারবি। দেখ, আমি যদি পয়েন্ট মাসের ক্ষেত্রে বলি, আমরা প্রথমে পয়েন্ট মাসের ক্ষেত্রে নির্ণয় করেছিলাম। দেখ, পয়েন্ট মাসের ক্ষেত্রে এটা তো ই, আর আমাদের পয়েন্ট পয়েন্ট মাসের ক্ষেত্রে ভি সমান কত ছিল বল? মাইনাস জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর, সরি। দেখ, তুই এইটাকে ডেরিভেটিভ কর, এটা পেয়ে যাবি, কারণ ই সমান কত? মাইনাস ডিভি বাই ডি আর। তো তাহলে এখান থেকে ডিভি বাই ডি আর কর, দেখ ডিভি বাই ডি আর কর, তাহলে ওয়ান ওয়ান বাই আর এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস জিএম বাই আর স্কোয়ার। তাহলে দেখ, এটা ই হলো, তাহলে দেখ ই আর ভি তুই পাশাপাশি পেয়ে যাবি। সিমিলারলি দেখ, শুধু তাই নয়, শুধু তাই নয়, তুই লাস্টে যদি দেখিস সব থেকে ইম্পর্টেন্ট যে রেজাল্ট, এইটাতে সব থেকে ভালো ভেরিফাই করে এই রিং এর রেজাল্টটা। দেখ একটু ইন্টারেস্ট, দেখ জিএম বাই কত আছে? রুট ওভার ওয়ান বাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ফাংশনে কত আছে? দেখ ওয়ান বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। একটু এটাকে ডেরিভেটিভ কর আর এর সাপেক্ষে, ওয়ান বাই, এটা মানে কত? এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস একের দুই। এটা তো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস একের দুই ইন্টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কত? মাইনাস তিনের দুই ইন্টু আর স্কোয়ার, ডেরিভেটিভ দেখ টু আর। তাহলে এবারে এই দুই দুই কেটে গেল, কত হচ্ছে? উপরে থাকবে আর, আর নিচে থাকবে কত? আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার এটাই। আর তুই যদি এখানে জিএমটা দিস, তাহলে এখানে জিএমটা থাকবে, চলে আসবে। যখনই তুই পোটেনশিয়ালকে ডেরিভেটিভ করবি, তখনই তোর ফিল্ড চলে আসবে, কারণ এইটা রিলেশনটা ম্যাগনিটিউড, এটা ম্যাগনিটিউড ওয়াই লিখছি, ঠিক আছে? ডিরেকশন ওয়াই লিখছি, অনলি ম্যাগনিটিউড ওয়াই লিখছি, মড ই। তাহলে মড ই সমান কি? সিম্পল ডিভি বাই ডি আর করলে পেয়ে যাবো ম্যাগনিটিউডের যে কোনো সময়। আর যখনই আমি নেগেটিভ সাইনটা দিচ্ছি না, ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর, তার মানে আমি উইথ সাইন নিচ্ছি, উইথ ডিরেকশন নিচ্ছি, ঠিক আছে? মানে আমি ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর যখনই লিখছি, তখন অ্যাকচুয়ালি আমি এইটা লিখছি, ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আই কে। বুঝতে পারছিস তো? ভেক্টরে লিখছি, ভেক্টর আকারে। মাইনাস সাইনটা আমরা কখন আসছিলাম? ভেক্টর আকারে যখন লিখছিলাম, ঠিক আছে? তাহলে থাক না? ঠিক আছে, তাহলে থাক। হুম, বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হুম 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 হুম, সকালে করবো, 7টা। এবার তো তাড়াতাড়ি উঠাই, শীতকাল শেষ তো আর। হুম, ঠিক আছে।